কতগুলো সিরাম, ভিটামিন সি, নিয়াসিনামাইড, রেটিনল, হাইড্রেটিং। আমার না অনেকগুলো প্রবলেম, আমি কোনটা ইউজ করবো বলো তো? তুই সব মাখ। সবগুলা কেমনে? আমার ধরো দিনে একটা রাতে একটা, এতগুলা করে তো সম্ভব না, তাই না? হ্যাঁ। বলো না প্লিজ। ওকে, তাহলে এটা দেখে আসি কিভাবে কি করা যায়। লেটস ফাইন্ড আউট। হ্যালো এভরিওয়ান, আমি আরুষা। আমি সামিয়া। সো আজকে আমরা কথা বলবো কোন সিরামটি আপনার জন্য রাইট হবে সেটা চুজ করতে। এই যে তুই এতগুলা সিরাম ইউজ করার কথা বললি, তুই কি আদৌ জানিস সিরাম কি জিনিস? একটু একটু বুঝি, বেশি না। একটু বুঝলে হবে? আগে বল তোর সমস্যাটা কি। আমার অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে পোরের প্রবলেম, স্কিন ডাল হয়ে যায় মাঝে মাঝে আমার মনে হয় এমন। তো এইটাই সিরাম তোর প্রতিটা স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে, কারণ প্রতিটা সিরাম স্পেসিফিক ইনগ্রেডিয়েন্টসে তৈরি হয়। আবার ধর বেশ কিছু সিরাম আছে যেগুলো নাম শুনে তুই বুঝতে পারবি এটা আসলে কোন প্রবলেমের জন্য ইউজ করা হয়। যেমন ধরো আমার হচ্ছে ইদানিং সানট্যানের প্রবলেমটা হচ্ছে, যার জন্য আমার মনে হয় কি আমার ফেসটা আমার বডির পোর্শনের থেকে আরও বেশি কালচে লাগে। অ্যান্ড হচ্ছে একনে থাকলে সেটার চলে যাওয়ার পর ডার্ক স্পট অনেক বেশি দিন ধরে রয়ে যায়। আচ্ছা, সো আমার কাছে মনে হয় এই প্রবলেমগুলোর নাম শুনলে আমার কাছে ভিটামিন সি সিরামটা খুব ভালো যায় মনে হয়, তাই না? তাই কেন এরকম মনে হয়? কারণ হচ্ছে এটাতে একটা ব্রাইটেনিং ইফেক্ট আছে, প্লাস এটা খুব একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। সো ব্রাইটেনিং ইফেক্ট থাকার কারণে অ্যান্ড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে ডার্ক স্পটটাকে ফেড আউট করে। অ্যান্ড হচ্ছে ফেসের যে কালচে ভাব বা আস্তে আস্তে ডার্ক হয়ে যাওয়া সেটাও ব্রাইট করতে হেল্প করে। ইজন্ট ইট রাইট? ইট ইজ। যেমন এই সিরামটা, এটা হলো মামাআর্থের ভিটামিন সি সিরাম। আর তুই তো জানিস ভিটামিন সিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনে যে ফ্রি রেডিক্যাল থেকে একটা ড্যামেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেটা একদমই কমায় ফেলে। আবার হচ্ছে কি এটাতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যেটা অ্যাকনি থেকে যে আমাদের সোয়েলিং হয় বা রেডনেস হয় এটাও কমায় ফেলে। রাইট। সো আমি না এই সিরামে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিমফিয়া আলবা ফ্লাওয়ারের যে এক্সট্র্যাক্টটা, অ্যান্ড আরেকটা হচ্ছে টারমারিক, যেটা উপরে লিখে দেওয়াই আছে। সো নিমফিয়া আলবা ফুলের যে নির্যাসটা আছে সেটা হচ্ছে আমাদের স্কিনের যে প্রোটিন আছে সেটাকে ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে, প্লাস এর জন্য আমাদের স্কিনে যে ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যায়। অ্যান্ড হলুদের যে কাজ সেটা আমরা জানি যে অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে এটা স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করে, অ্যান্ড যে কারণে স্কিনটা ভিতর থেকে একদম গ্লো হয়ে যায়। সো এই জন্যই আমার কাছে ফার্স্টেই মনে হচ্ছে যে ভিটামিন সি সিরাম ইউজ করলে আমার যে কালচে ভাবটা আছে সেটাও চলে যাবে, প্লাস যে ডার্ক স্পটের প্রবলেমটা আমার হয় সেটাও চলে যাবে। এই তো কনফিউশন শেষ। রাইট। আচ্ছা এখানে দেখো, এটা কিন্তু লেখা আছে যে প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি, এখানে আবার ডার্মালজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটস অল স্কিন টাইপ। সো এটা অল স্কিন টাইপে ইউজ করতে পারবে, প্লাস যারা টিনেজার আছে, টিনেজার থেকে উপরে যাদের বয়স সবাই এটা ইউজ করতে পারবে। আর শোন, একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে সানস্ক্রিন। সো ভিটামিন সি দিনে বা রাতে যখন ইউজ করুন না কেন সানস্ক্রিন কিন্তু মাস্ট। তবে একটা কমন কনফিউশন বা কোশ্চেন কিন্তু থেকেই যায়, সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম আর কোন ইনগ্রেডিয়েন্টের সাথে ইউজ করলে সেটা খুব ভালো কাজ করবে। তো ভিটামিন সি সিরাম যদি কোনো অ্যান্টিঅক্সিডেন্ট লাইক ভিটামিন ই এর সাথে ইউজ করা যায় তাহলে সেটা রেজাল্ট খুবই ইফেক্টিভ হবে। অ্যান্ড ভিটামিন সি সিরাম যদি কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট লাইক হাইলুরনিক অ্যাসিডের সাথে ইউজ করা হয় তাহলে ব্রাইটনেসটা আরও বেশি বুস্ট হয় স্কিনে। আচ্ছা সামিয়া আপু, তোমার মনে আছে আমি একদম শুরুর দিকে তোমাকে একটা প্রবলেমের কথা বলেছিলাম? কোনটা? সেটা হচ্ছে আমার অনেক বেশি পোরের প্রবলেম হয়। আর এইটার সলিউশন হলো নিয়াসিনামাইড সিরাম। ও ইয়েস। আর আমার খুব প্রিয় একটা নিয়াসিনামাইড সিরাম হচ্ছে গিয়ে লাইলাকের, কারণ এখানে হলো 5% কনসেন্ট্রেশন আছে, যেটা বিগিনারদের জন্য একদম পারফেক্ট। ওকে, লাইলাক নিয়াসিনামাইড, এটা পোর্স ভ্যানিশ করে, এটা সিবাম কন্ট্রোল করে, পিগমেন্টেশনে কাজ করে, স্কিন টোন কি। এক্সকিউজ মি, তুই কি ভ্যানিশ বললি? হ্যাঁ, আমি তো পোর ভ্যানিশ করার কথাই বললাম। সিরিয়াসলি আরুষা? হ্যাঁ, অনেকেই মনে করে পোরটাকে একদম ভ্যানিশ করে ফেলা যায়। ট্রু না। তাহলে কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি বলি পোর একদমই ভ্যানিশ করা যায় না। পোর হচ্ছে আমাদের স্কিনের ছোট ছোট ওপেনিং, যেটা থেকে অয়েল বা সোয়েটগুলো বের হয়, যার ফলে আমাদের বডি টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে। তো পোর কিন্তু মাঝে মাঝে বড় হয়ে যায়, বিভিন্ন কারণেই বড় হতে পারে, তুমি জানো? হ্যাঁ,
ধরো যে আমাদের যদি এক্সেস সিবাম প্রডিউস হয় বা এক্সেস সোয়েটিং হয়, কখন আমাদের ডেড স্কিন সেল যদি জমা হয়ে যায়, বেশি ক্লিন না হয়, তখন এই প্রবলেমটা হয়। অ্যান্ড তখন হচ্ছে পোরগুলো বড় হয়ে যায় অ্যান্ড ভিজিবল হয়। তো তখন আমরা যখন মেকআপ করি তখন সেটা দেখা যায়, ভালো মতো মেকআপ বসে না। তো এই কারণে পোরগুলো মিনিমাইজ করার জন্য নিয়াসিনামাইড খুবই ভালো কাজ করে। আরুষা, আরেকটা কথা হচ্ছে গিয়ে নট অনলি পোরস, নিয়াসিনামাইড কিন্তু আমাদের যে এক্সেস সিরাম থাকে সেটা হলো গিয়ে কমাতে হেল্প করে, প্লাস অ্যাকনি কমাতে হেল্প করে, এবং আমাদের অনেকের হাইপার পিগমেন্টেশন প্রবলেম থাকে সেটাও রিডিউস করতে হেল্প করে। আর এটা কিন্তু রিসার্চে ভিজিবলি দেখা গেছে যে যারা রেগুলারলি 5% কনসেন্ট্রেশন নিয়াসিনামাইড ইউজ করে তাদের পোরসটা অনেকখানি মিনিমাইজ হয়ে যায়। ওকে, তো যারা বিগিনার আছেন তারা লাইলাকের 5% কনসেন্ট্রেশনের নিয়াসিনামাইডটা ইউজ করতে পারেন। অ্যান্ড যারা অ্যাডভান্স অলরেডি 5% ইউজ করছেন তারা কিন্তু অর্ডিনারির 10% নিয়াসিনামাইড প্লাস জিঙ্ক 1% এটা ইউজ করতে পারেন। অ্যান্ড যারা আরও অ্যাডভান্স তারা হচ্ছে রেভলিউশনের 15% নিয়াসিনামাইড যেটা সেটা ইউজ করতে পারেন। এক্স্যাক্টলি। তো আমি যেটা দেখলাম এই সিরামটা লাইলাকের 5% যেটা, সেটা আমি জাস্ট পি সাইজ অ্যামাউন্ট নিয়েছি অ্যান্ড এটা পুরো ফেসে কিন্তু কভার হয়ে যাবে। অ্যান্ড এটা খুবই নন স্টিকি টাইপের অ্যান্ড লাইট ওয়েটেড, স্মেলটাও নাইস। দেখো একদমই মাইল্ড একটা স্মেল পাওয়া যায় একদম, এটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। আচ্ছা সামি আপু, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যদি ভিটামিন সি ইউজ করি অ্যান্ড একই সাথে নিয়াসিনামাইড সিরাম ইউজ করতে চাই তাহলে এটা কি পসিবল নাকি? অবশ্যই পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে তুমি খেয়াল রাখবা যে যদি তুমি নিয়াসিনামাইড বেশি পার্সেন্টেজ ইউজ করে থাকো তাহলে আরেকটা ইনগ্রেডিয়েন্টস কম মানে লো পরিমাণে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি যদি ভিটামিন সি 5% ইউজ করি তাহলে আমি নিয়াসিনামাইড 10% ইউজ করতে পারবো। হ্যাঁ, অথবা আমি যদি ভিটামিন সি 10% ইউজ করি তাহলে নিয়াসিনামাইড আমার 5% ইউজ করতে হবে, এমন তো? হ্যাঁ। ওকে ফাইন, তাহলে এখন ক্লিয়ার পুরাটা। আচ্ছা সামি আপু, জানো আমি যখন সাজগোজ ইনসাইডার গ্রুপে যাই তখন একটা কোশ্চেন খুব কমন দেখতে পাই, সেটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য কি ইউজ করব, বা অ্যান্টি এজিং এর কি সিরাম হতে পারে, বা কোন বয়স থেকে অ্যান্টি এজিং এর কোনো প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করতে পারবো। সো তোমার কি কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? হ্যাঁ, মানে ধরো যদি আমাদের স্কিনে যখন থেকে বয়সের ছাপ পড়া স্টার্ট হয়, ফাইন লাইন্স বা রিঙ্কলস দেখা স্টার্ট হয়, তো তখন যদি কোনো সিরামের কথা মাথায় আসে তাহলে অবশ্যই মনে রাখতে হবে রেটিনল বেস সিরাম ইউজ করতে। আচ্ছা, তো রেটিনল কি সেটা কিন্তু আমি জানি, সো আমি তোমাকে একটু বোঝাবো। হ্যাঁ, অবশ্যই বোঝাও। ফাইন। রেটিনল হলো রেটিনয়েডসের একটা স্পেসিফিক টাইপ, যেটা হচ্ছে ভিটামিন এ ডেরাইভেটিভস, যা অ্যান্টি এজিং এ খুব ভালো কাজ করে। বাট অনেকেই মনে করে কি রেটিনল হলো কি একটা এক্সফলিয়েটার, বাট রেটিনল ইজ নট আ এক্সফলিয়েটার। রেটিনল আমাদের স্কিনের সেল রিপেয়ার এবং সেল টার্নওভারে সাহায্য করে। আমাদের স্কিন ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে, সো বিভিন্ন কারণে হতে পারে, যেমন সান এক্সপোজার, এনভায়রনমেন্টাল পলিউশন বা আনহেলদি ডায়েট, অনেক কারণে হতে পারে। তো এই প্রবলেমগুলোকে ফেস করে রেটিনল আমাদের স্কিনের সেল রিপেয়ার করে এবং সেল টার্নওভার রেট আস্তে আস্তে বাড়িয়ে দেয়। আরও একটা হেল্প করে রেটিনল, সেটা হচ্ছে এটা যখন আমাদের ফেসে অ্যাপ্লাই করি তখন এটি আমাদের ফেসের কোলাজেন এলাস্টিন প্রোডাকশন বাড়ায় দেয়, যার কারণে আমাদের রিঙ্কল, ফাইন লাইন্স এগুলি অনেক রিডিউস হয় এবং আমাদের স্কিনটা ন্যাচারালি ব্রাইট করে। ঠিক ঠিক, একদম ঠিক। সামি আপু, তুমি কি জানো রেটিনলকে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট বলা হয়, কারণ এটা স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলসকে ইমপ্রুভ করে স্কিনকে ইউথফুল অ্যান্ড গ্লো করে। আর যারা বিগিনার আছেন তারা হচ্ছে 1% রেটিনল কনসেন্ট্রেশন দিয়ে অ্যান্টি এজিং সিরাম ইউজ করা স্টার্ট করতে পারেন, যেমন লাইলাকের এজ ডিলেইং সিরাম রেটিনল 1%, অ্যান্ড এটাতে হচ্ছে ভিটামিন ই আছে যা আপনার স্কিনকে রাখবে ময়শ্চারাইজড। আরেকটা কোয়েশ্চেন কিন্তু আরো সব খুবই কমন, যে আমরা কোন এজ থেকে অ্যান্টি এজিং প্রোডাক্টসগুলো ইউজ করতে থাকবো। মানে কেউ মনে করে হয়তো 18 কিংবা 20 বা এক্সাক্টটা জানে না। তো আমার মনে হয় যে মানে কনফিউশন দূর করা দরকার। সো যাদের বয়স 25-এর পর থেকে আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টসগুলো ইউজ করব। সো এই জিনিসটা ক্লিয়ার মাথায় রাখবেন সবাই। হ্যাঁ, আমি মাথায় রেখেছি। দেখো তো কেমন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুদিং স্কিনে, তুমি দেখো একটা হালকা কুলিং একটা এফেক্ট দিবে, আর খুবই লাইট অ্যাজ ইউজুয়াল। আর বিগিনার্সদের জন্য 1% একদমই বেস্ট হবে। সো ইজিলি ইউ ক্যান গো উইথ দিস ওয়ান। অন্যান্য সব সিরামগুলোর মতো একটা কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে রেটিনল সিরাম আর কোন ইনগ্রেডিয়েন্টের সাথে ভালো কাজ করে জানো? জানো না? ওকে, আমি বলে দিচ্ছি কোশ্চেনের অ্যান্সারটা। সেটা হচ্ছে রেটিনল নিয়াসিনামাইডের সাথে খুবই ভালো কাজ করে। সো
সো আরুষা, আজকে আমরা মোটামুটি সব ধরনের প্রবলেম নিয়ে যে সিরাম ইউজ করতে হবে এটা নিয়ে কথা বলে ফেললাম, কিন্তু এখন একটা প্রবলেম থেকে যায় স্কিনের, যেটা হচ্ছে কি ডিহাইড্রেটেড স্কিন। তুই ফার্স্টে বলছিলি যে হচ্ছে কি তোর স্কিন ডাল থাকে হ্যাঁ বা একদম ড্রাই first থাকে, এ। রাইট? তো এটার জন্য আমাদের একটা সিরাম ইউজ করা উচিত। সেটা কি? এই যে সামনে আমাদের আছে একটা সিরাম, ক্লারিসের সিরাম, যেটা হচ্ছে কি রিচ ময়শ্চারাইজার একটা সিরাম। আচ্ছা দেখি। হ্যাঁ। ওকে, এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো সোডিয়াম হাইলুরোনেট বা হাইলুরোনিক অ্যাসিড। আমরা কিন্তু জানি যে সোডিয়াম হাইলুরোনেট আমাদের স্কিনকে হাইড্রেট করতে অনেক বেশি হেল্পফুল। তবে একটা মিস্টেক কিন্তু অনেকের হয় যে ড্রাই স্কিনে যদি সোডিয়াম হাইলুরোনেট ইউজ করা হয় তাহলে স্কিনটা আরো অনেক বেশি ড্রাই হয়ে যায়। তুমি জানো এটা? হ্যাঁ, এটা জানি। ওকে, তাহলে আমি এটা একটা সলিউশন দিই। সলিউশনটা হচ্ছে এই সিরামটা বা সোডিয়াম হাইলুরোনেট যুক্ত কোনো সিরাম ইউজ করার আগে যদি আমরা কোনো ফেস মিস্ট স্কিনে অ্যাপ্লাই করে নিই, তারপর যদি সিরামটা অ্যাপ্লাই করি, তাহলে সোডিয়াম হাইলুরোনেট অনেক লং টাইম পর্যন্ত স্কিনে ময়েশ্চার এবং হাইড্রেশন লেভেলটা ধরে রাখতে পারে। অ্যান্ড এরপর যদি আমরা আবার ফেস মিস্ট অ্যাপ্লাই করি তাহলে এটা আরো ভালো হয়। হ্যাঁ, And এরপর আমরা একটা ইউজ করে ফেললাম right. আমরা তাহলে। সামি আপু জানো, আমি যখন মেকআপ করি বা মেকআপের বেসটা ক্রিয়েট করি তখন দেখা যায় যে অনেক ক্র্যাকি হয়ে যায়। হ্যাঁ। তখনই আমি বুঝি যে আমার ডিহাইড্রেশনের প্রবলেম স্কিনে। তো আমার জন্য এই সিরামটা খুবই 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 উপকারী হবে। তো যাদের ডিহাইড্রেটেড স্কিন বা ড্রাই স্কিন প্যাচি হয়ে থাকে তারা অবশ্যই ক্লিয়ারসের রিচ ময়েস্ট সুদিং সিরাম এটা ট্রাই করতে পারে, বা যে কোনো হাইড্রেটিং সিরাম ট্রাই করতে পারেন, রাইট? সো হোপফুলি সিরাম নিয়ে আপনাদের যত রকম কনফিউশন ছিল আজকে আমরা সেটা দূর করতে পেরেছি। আপনারা নিশ্চয়ই আরুষার মতো আর কনফিউজ থাকবেন না, রাইট? একদম না। So if you find the video informative, you can like it, do share it, and also follow us on Facebook, Instagram, and YouTube. ও আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের টপিকের মতো অন্য কোনো টপিক নিয়ে যদি আপনারা কনফিউজ থাকেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের মতো এতটুকুই। See you next time. Till then, take care. অ্যান্ড বাই বাই। Bye. আমরা চা কই? আমি নিয়ে নিচ্ছি। কেন?